ওই রাতেই রিনিকে নিয়ে বেরিয়ে পড়ে মাদ্রাসা থেকে। তবে বের হওয়ার সময় বাগাস তাদেরকে দেখে ফেলে এবং তাদের সাথে নিজেও যাবে বলে ঠিক করে। পরদিন সকালে আমরা তাদের তিনজনকে একটা ট্রাকে করে ওই গ্রামের দিকে যেতে দেখতে পাই, যেখানে পথে সে তার দুই বন্ধুকে সবকিছু খুলে বলছিল। এমন সময় হঠাৎই ওই জিনকে আমরা পেছনে দেখতে পাই, যে কিনা তার নাম ধরে ডাকে, যা অন্য কেউ শুনতে পায় না বা দেখতে পায় না। এটা দেখে আইনুর একটু অবাক হয়। এখন এইভাবেই তারা গিয়ে পৌঁছায় মৌলিয়ার বাড়ির সামনে, যেখানে পৌঁছাতেই তারা সেখানে অনেক মানুষের ভিড় দেখতে পায়, যারা সবাই মৌলিয়ার ভক্ত ছিল এবং সেখানেই বসে তার জন্য কান্নাকাটি করছিল। ওই সময় ভেতরে আমরা লামের সাথে আরেকজন মহিলাকে দেখতে পাই, যে কিনা আইনুরকে দেখা মাত্রই চিনে ফেলে। সে চাইছিল না আইনুর এখানে আসুক, তবে লামের মতে আইনুরকে তাদের প্রয়োজন, তাই তো সে এগিয়ে যায় আইনুরের কাছে এবং আইনুরকে নিজের পরিচয় জানিয়ে বলে যে আইনুর চাইলে সে তার বাবাকে শেষবারের মতো দেখতে পারে, সেই সাথে শেষবারের মতো জানাজার গোসলে সে তার শরীরে পানি দিতে পারে। আইনুর এই কথায় রাজি হয়ে যায় এবং তার সাথে চলে যায়। অবাক করা বিষয় হলো আশেপাশের সবাই তার সামনে মাথা নুইয়ে তাকে সালাম জানাচ্ছিল, যে ব্যাপারটা দেখে আইনুরের পাশাপাশি তার বন্ধুরাও বেশ অবাক হয়, বিশেষ করে এটা ভেবে যে আইনুর একজন মেয়ে হওয়া সত্ত্বেও তার বাবার জানাজার গোসলে তাকে নিয়ে যাওয়া কেন হচ্ছে। যদিও বাগাসের কাছে ব্যাপারটা অতটাও অস্বাভাবিক লাগে না। এখন আইনুরকে নিয়ে যাওয়া হয় বাগাসের লাশের কাছে, যেখানে বাগাসের লাশের গলা কাটা দেখে আইনুর একটু অবাক হয়। এই সময় আইনুর লক্ষ্য করে যে তার বাবা মৌলিয়ার হাতেও ঠিক ওইরকম একটা সিম্বল আছে, যেমনটি তার নিজের হাতে আছে। এই সময় আমরা সেখানে ওই মহিলার উপস্থিতি দেখতে পাই, যাকে একটু আগেই লামের সাথে কথা বলতে দেখেছিলাম। এটা হলো বাগাসের আরেক স্ত্রী, যার নাম সারি। এখন বাগাসকে নিয়ে যাওয়া হয় কবর দিতে, যেখানে গ্রামবাসীরা বাগাসের জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো বাগাসকে কবর দেওয়ার সময় লাম এখানে অদ্ভুত কিছু তন্ত্রমন্ত্র পড়ছিল। দেখতে মনে হচ্ছিল সে দোয়া পড়ছে, কিন্তু তার প্রত্যেকটি ওয়ার্ড ভিন্ন ছিল, যে ব্যাপারটা লক্ষ্য করে রিনি নিজেও। তবে আইনুর এইসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। হতে পারে সে এত কিছু নিয়ে ভাবতেই চাইছিল না। এখন মুলিয়াকে দাফন করার পর আস্তে আস্তে করে সেখান থেকে সকলে চলে যায়। এমন সময় আইনুরের কাছে আসে লাম এবং তাকে বলে তার বাবা তার জন্য কিছু জিনিস রেখে গিয়েছে, যেটা লাম তাকে দেখাতে চায়। আইনুরের সাথে বাকি দুই বন্ধুও যেতে চাইলে লাম তাদেরকে নিষেধ করে। প্রথমে তো সে তাদেরকে এখান থেকে চলেই যেতে বলে। পরবর্তীতে আইনুর সারিকে রিকোয়েস্ট করে যে তার দুই বন্ধুকে এখানে থাকতে দেওয়ার জন্য। সারি তখন নিজের পরিচয় দেয়। সে আসলে মুলিয়ার তৃতীয় স্ত্রী ছিল। প্রথম স্ত্রী ছিল আইনুরের মা, আর দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখন আইনুরের কথায় রিনি এবং বাগাসের থাকার ব্যবস্থা করে সারি। অন্যদিকে আইনুর নিজে চলে যায় লামের সাথে। বাড়ির ভেতরের দিকে যাওয়ার সময় রিনি বাগাসকে বলে যে আইনুর তার বাবার কাছ থেকে কি পেতে চলেছে, সে কি কোনো সুপার পাওয়ার পাবে। একথা শোনা মাত্রই সারি যেন চমকে যায়। সে পিছের দিকে তাকিয়ে তাদেরকে সাবধান করে বলে যে তারা যেন যত দ্রুত সম্ভব আইনুরকে নিয়ে এখান থেকে চলে যায়, কারণ এই জায়গাটা টিভিতে যেমনটি দেখা যায় তেমনটি ভালো নয়, এখানে অনেক ঝুঁকি রয়েছে। একথা বলে সাবধান করে সে চলে যায় তাদের দুজনের জন্য রুম রেডি করতে। এই সময় রিনি দেখতে পায় সেখানে দেওয়ালে রয়েছে একটা ছোট্ট বাচ্চার ছবি। এই ছোট বাচ্চাটি ছিল মুলিয়ার দ্বিতীয় স্ত্রীর। বাচ্চাটির পায়ে কিছুটা সমস্যা ছিল। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আইনুরকে লামের সাথে দেখতে পাই। লাম তাকে সাথে নিয়ে মৌলিয়ার এমন একটা ঘরে চলে এসেছিল যেখানে মুলিয়া তার শক্তি নিয়ে সাধনা করত। সেখানে এসে আইনুর বলে যে সে তার বাবার ব্যাপারে সবকিছু জানতে চায়, তার বাবা কেমন মানুষ ছিল, সে কি করত, সবকিছু। তখন লাম তাকে সেখানেই অপেক্ষা করতে বলে কিছু একটা নেওয়ার জন্য ভেতরে চলে যায়। এমন সময় আইনুর পেছনের একটা কক্ষে পর্দার পেছনে কারোর উপস্থিতি টের পায়। দেখে সত্যিই মনে হচ্ছিল পর্দার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তাই সে সেদিকে এগিয়ে যায় এবং পর্দাটি সরাতেই অবাক হয়ে যায়, কেননা সেখানে কেউই ছিল না। এটা দেখে সে যখন সামনের দিকে এগিয়ে আসছিল ঠিক তখনই পেছন থেকে পর্দাটি আবারও সামনের দিকে এগিয়ে আসে। আইনুর এবার একটু ঘাবড়ে যায়। সে আস্তে আস্তে পেছনে ঘুরে তাকায়। এমন সময় হঠাৎই পাশ থেকে ওই আকৃতি তার উপর হামলে পড়ে। এই ঘটনায় আইনুর ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। সে ভয়ে চিৎকার করে উঠেছিল। এমন সময় সেখানে বই হাতে চলে আসে লাম। লাম এই বইটা আইনুরের হাতে তুলে দেয় এবং জানায় এটা তার বাবার।
যেটা কিনা সে আইনুরের জন্য রেখে গিয়েছে। লাম জানায় যে মুলিয়া চাইতো আইনুর যেন তার পথে চলে এবং তার সব শক্তি নিয়ে সে যেন গ্রামবাসীদের পাশে দাঁড়ায়, যেভাবে মুলিয়া এতদিন তাদের পাশে দাঁড়িয়ে এসেছে। একথা শুনে আইনুর বেশ অবাক হয় এবং জিজ্ঞাসা করে যে সে তার বাবার মতো কিভাবে হতে পারবে। উত্তরে লাম বলে আগামী 3 রাতের মধ্যে এক রাতে সে আইনুরকে ওই সিক্রেট জায়গায় নিয়ে যাবে, যেখানে গেলে সে তার বাবার শক্তি পাবে। আইনুরও এই কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে ওই মসজিদের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ওই ছোট্ট মেয়েটিকে আমরা নামাজ পড়তে দেখেছিলাম। এই মসজিদটা মুলিয়ার বাড়ির সাথেই ছিল, তাই তো সেখানে বাগাস গিয়েছিল নামাজ পড়তে। সে অজু করে মসজিদের ভেতরে প্রবেশ করে। এই মসজিদের পূর্ব দিকেই কবর দেওয়া হয়েছিল মুলিয়াকে। এখন ভেতরে প্রবেশ করে বাগাস যখন দেখতে পায় যে কেউই নামাজ আদায় করতে আসেনি, তাই সে সরাসরি চলে যায় মাইকের কাছে। মূলত সে আজান দিতে চাইছিল যাতে করে গ্রামবাসীরা এখানে নামাজ আদায় করতে আসে। তবে সে সেটা করার আগেই সেখানে লাম চলে আসে এবং তাকে বাধা দেয়। তার মতে এখানে কেউ নামাজ আদায় করে না। বাগাস অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কেন, সে তো সকাল থেকে এই গ্রামে আজানের শব্দ পর্যন্ত শোনেনি। এর উত্তর লাম দেয় না, বরং সে শুধুমাত্র বলে যে বাগাস চাইলে এখানে নামাজ আদায় করতে পারে, তবে তাকে এটা একা করতে হবে। সে যেন এই গ্রামের ঐতিহ্যের মর্যাদা রাখে। ফলে বাগাসও আর কথা বাড়ায় না, সে একাই নামাজ আদায় করতে শুরু করে। যেখানে সূরা ফাতিহা সম্পূর্ণ করতে না করতেই পেছন থেকে এক ভয়ানক কণ্ঠ বলে ওঠে আমিন। এটা শুনে বাগাস একটু ভয় পেয়ে গেলেও সে এই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের নামাজ চালিয়ে যায়। তবে সে যখনই সিজদায় যায় তখনই হঠাৎ করে সিজদার দোয়া পড়তে শুরু করে পাশ থেকেই ওই ভয়ানক কণ্ঠ। সে ভয়ে ভয়ে পাশে তাকাতেই দেখতে পায় সেখানে পড়ে আছে মুলিয়ার কাটা মাথা। এটা দেখে বাগাস অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই তো সে ইস্তেগফার পড়ে সিজদা থেকে উঠেই হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় সে পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে অর্থাৎ মুলিয়ার কবরের দিকে সিজদা দিচ্ছিল। ফলে সে দ্রুত নামাজ ছেড়ে দিয়ে আবারও নতুন করে নামাজ পড়তে আরম্ভ করে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে বাগাস অধীর আগ্রহে অপেক্ষা করছিল আইনুরের জন্য। তখনও পর্যন্ত সে ফিরে আসেনি। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রিনি খুব একটা মাথা ঘামায় না। তখন বাগাস তার সাথে ঘটা ওই ভয়ানক ঘটনার ব্যাপারে রিনিকে খুলে বলে। রিনি এই ব্যাপারে জানে না, কেননা আজ সারাদিন সে নামাজ আদায় করেনি। তবে তার কাছে এটা ভেবেও অদ্ভুত লাগে যে যদি এখানে কেউ নামাজ নাই পড়ে থাকবে তাহলে ওই মসজিদ কেন বানানো হয়েছে। উত্তরে বাগাস বলে যে হতে পারে এই মসজিদটা আগে বানানো হয়েছিল, এখানে মানুষেরা নামাজ আদায় করত। তবে যেমনটি নবী রাসূলরা ভবিষ্যৎবাণী করেছে যে কোনো অশুভ শক্তি একটা স্থানকে টার্গেট করবে এবং সেখানকার মানুষদের মন থেকে ঈমান নষ্ট করে দিবে। তবে সে বুঝতে পারছিল না এই অশুভ শক্তি আসলে কে। উত্তরে রিনি বলে তার মনে হয় মুলিয়াই ছিল ওই অশুভ শক্তি, কেননা তার মৃত্যুর পর সকলে তার স্পর্শ পাওয়ার জন্য যেন পাগল হয়ে উঠছিল। এমন ভক্ত থাকা কোনো স্বাভাবিক ব্যাপার না। এমন সময় হঠাৎই সেখানে প্রবেশ করে আইনুর। তবে অদ্ভুত ব্যাপার হলো আইনুর বাগাসের সালামের উত্তর পর্যন্ত দেয় না, বরং খুব অদ্ভুত একটা হাসি দিয়ে তাদের সামনে দিয়ে ভেতরে চলে যায়, যার পিছু করতে করতে রুমে চলে যায় রিনি নিজেও। সেখানে গিয়ে সে আইনুরের সাথে কথা বলার চেষ্টা করে, তবে আইনুর তো বিছানায় বসে এক মনে ওই বইটি পড়ছিল। রিনি তখন মজা করে তাকে ভিডিও করার জন্য ক্যামেরা বের করে, তবে আইনুর এই ব্যাপারে মনোযোগ না দেওয়ায় সে সেটা সেখানেই অন করে রেখে দেয়। আর এরপর হঠাৎই নীল কাটারে তার হাত কেটে যায়। সে দৌড়ে চলে যায় আইনুরের কাছে এবং তার কাছে গিয়ে অভিনয় করতে থাকে যেমনটি তারা করত। আইনুরও এখানে খুব সিরিয়াস ভাবে তার চিকিৎসা করতে শুরু করে, যেভাবে মুলিয়ার ভিডিও দেখে শিখে তার সাথে মজা করত। অন্যদিকে ঠিক ওই সময় বাগাস সারিকে দেখতে পাই একটা রুমের দিকে যেতে, যে রুমের ভেতরে সে কাউকে খাবার দিয়ে বলে সে যেন ভেতরেই থাকে, বাইরে না আসে। একথা বলে সারি সেখান থেকে চলে যায়। বাগাস কৌতূহলবশত ওই ঘরে কি আছে তা দেখার জন্য এগিয়ে যায়, তবে সে সেটা দেখতে পায় না, কেননা তার আগেই তার পেছনে চলে আসে আসল আইনুর। আইনুরকে এখানে দেখে বাগাস হতবাক হয়ে যায়, তাই তো সে দ্রুত চলে যায় রিনির কাছে। তবে ঘরের দরজা খুলতেই সে দেখতে পায় রিনি একা বিছানায় বসে আছে। সে যখন রিনিকে বলে আইনুর তো মাত্রই এলো, তখন রিনিও হতবাক হয়ে যায়। সে পাশে থাকা ওই ক্যামেরাটি চেক করে, যেখানে ভিডিও তো রেকর্ড হয়েছিল, তবে এই ভিডিওতে আইনুর ছিল না। এই ঘটনায় রিনি এবং বাগাস পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে এখানে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে, তাই তারা পরদিন সকালে এখান থেকে চলে যাবে বলে ঠিক করে। তবে আইনুর যেতে চাইছিল না, সে তার বাবার পথে চলবে। একথা শুনে বাগাস রেগে যায় এবং তাকে প্রশ্ন করে যে তার বাবার কোন পথ। সে তার হাতে থাকা ওই বইটি কেড়ে নেওয়ার চেষ্টাও করে, তবে আইনুর তাকে এটা স্পর্শ পর্যন্ত করতে দেয় না এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা দুজন চাইলে এখান থেকে চলে যেতে পারে, তবে আইনুর তাদের সাথে যাবে না। কথা শুনে বাগাস রাগের মাথায় সেখান থেকে চলে যায় রুমে। এখন অন্যদিকে আমরা ওই ঘরের দৃশ্য দেখতে পাই,
যেখানে ছোট্ট একটা ছেলে ছিল, তার পায়ে সমস্যা ছিল। এই ছেলেটি আসলে মুলিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান। সেখানে মুলিয়ার তৃতীয় স্ত্রী অর্থাৎ সারি আসে। সারি এবং তার কথা দ্বারা আমরা বুঝতে পারি যে তারা দুজনই কোনো একটা ব্যাপার নিয়ে চিন্তিত ছিল। সেই সাথে আইনুরের এখানে আসার ব্যাপারটা নিয়ে তারা একদমই খুশি ছিল না। এছাড়া সারি প্রেগনেন্ট ছিল। এখন ওই রাতে সারি একা একা ঘুমাচ্ছিল। এমন সময় হঠাৎই তার উপর থেকে কাঁথাটা আপনা আপনি সরে যায়। এতে করে তার ঘুম ভেঙে যায়। সে উঠেই দেখতে পায় কাঁথাটি নিচে পড়ে আছে এবং তার ভেতরে বসে আছে রেহমাত। ছোট্ট রেহমাত এখানে সারিকেও কাঁথার নিচে লুকাতে বলে, কেননা সেখানে চলে এসেছে মুলিয়া। একথা শুনে সারি বাইরের দিকে তাকাতেই দেখতে পায় রক্তাক্ত শরীর নিয়ে মুলিয়া তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সারি রেহমাতের দিকে তাকাতেই চমকে ওঠে, কেননা তার সামনে বসেছিল ওই জিন। এই ভয়ঙ্কর গা হিম করা স্বপ্ন দেখে সারির ঘুম ভেঙে যায়। অন্যদিকে ওই রাতে আমরা দেখতে পাই আইনুরকে নিয়ে লাম গিয়েছিল একটা গুহার মতো স্থানে। এটাই ছিল মুলিয়ার সিক্রেট জায়গা। সেখানে চারি সাইডে মোমবাতি জ্বালানো ছিল। সেখানে নিয়ে গিয়ে লাম তাকে একটা নির্দিষ্ট স্থানে বসতে বলে।